একটি দল আমার অত্যন্ত প্রিয় একটি দল। এখানে ধারাবাহিকভাবে যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ আছেন। আমি এই যুব দলের একসময় সভাপতি ছিলাম। যুব দলের প্রত্যেকটি নেতা কর্মী বিএনপি অন্যান্য নেতা কর্মীর মতো এবং কিংবা তার চেয়ে অনেক বেশি আমার প্রিয়। আমার এই প্রিয় কর্মীদের মধ্য থেকে আজকে জেলখানে অনেক নেতৃবৃন্দ রয়ে গেছে, বিশেষ করে সুলতান সালাউদ্দিন টুকু যুব দলের বর্তমান সভাপতি, তিনি জেলে আছেন। উনি গিয়েছিলেন কোর্টে আত্মসমর্পণ করতে, ওনাকে জেলে ঢুকে দেওয়া হয়েছে। আমার নেতৃবৃন্দ যা জেলে কোর্টে আত্মসমর্পণ করতে আর নেতৃবৃন্দ ঢুকে দেওয়া হয় জেলখানার ভিতরে। প্রিয় ভাইরা, সম্ভবত 28 তারিখের পর 28 অক্টোবরের পরে আমি আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপির বহু নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে। আমরা যখন জেলে যাই আমাদের খুব কষ্ট হয়েছে জেলখানায়, তারপরও আমাদের চাইতে বহু কষ্টে ছিল আমাদের সাধারণ নেতা কর্মীরা, অনেক কষ্টে ছিল। আমি বারবার বলেছি, এখনো বলি, জেলখানা মধ্যে হওয়া উচিত, নির্যাতনের জায়গা হওয়া উচিত না। জেলখানা এখন নির্যাতনের একটা জায়গা। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের নেতা কর্মীকে জেলে ঢোকানো হচ্ছে সাজা দিয়ে। আর ওই সময় নেতা কর্মীরা ছিল সাজাবিহীন, অর্থাৎ তারা আন্দোলন করছিল। আন্দোলনের মাঠ থেকে তাদেরকে তুলে নেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ মাঝে মাঝে বলেন বিএনপি এখন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য একটা পায়তারা করতেছে, বিএনপি আন্দোলন করার ক্ষমতা নাই, অনেক কথা বলেন। আমরা বলতে চাই বিএনপি আন্দোলন করার ক্ষমতা আছে কিনা আছে, সেটা আপনারা 28 অক্টোবর দেখেছিলেন। এবং সেই কারণে সেই দিন জবরদস্তিমূলকভাবে আমার আন্দোলনকে বাধাগ্রস্ত করেছিলেন, বোমা ফাটিয়ে গুলি করে সন্ত্রাসী কায়দায় আমাদের আন্দোলনকে আমরা নষ্ট করার চেষ্টা করেছেন এবং নষ্ট করেছেন। প্রিয় ভাইরা, তোরা যেটা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, যে যাই বলো, জনগণ ভোট দিক বা না দিক, জনগণ খাক বা না খাক, ক্ষমতায় টিকে থাকতে হবে। ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সর্বস্ব ধ্বংস করে দিয়ে হলো ক্ষমতায় টিকে থাকতে হবে। প্রিয় ভাইরা, আমার সামনে অনেক ভাইরা আছেন, সরকারি প্রতিষ্ঠানের লোকজন আছেন, আমাদের সাধারণ জনগণ আছেন, আমার পুলিশ ভাইরা আছেন। আপনারা কি জানেন না যে আপনাদের অসুবিধা হতে না পারে, কিন্তু আপনাদের আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, খালা খালু, চাচা চাচি সারা দেশে তারা আজকে কতটুকু কষ্ট করছে দ্রব্যমূল্যের জন্য। দ্রব্যমূল্যের যেভাবে বেড়েছে, মানুষের হাতে টাকা নাই। এখন প্রশ্ন হলো, টাকাটা গেল কোথায়? বাংলাদেশে এত টাকা গেল কোথায়? একটা প্রশ্ন আমরা জানি। আমি আপনাদের কাছে জানতে চাই, যেটুকু আমরা জানি তার আংশিক বলি। প্রত্যেকে আছে, সোশ্যাল মিডিয়া আছে। এই কিছুদিনের মধ্যে, কতদিনের মধ্যে, বিগত কিছুদিনের মধ্যে আদানি গোষ্ঠী শিল্প গোষ্ঠী ভারতের 10,000 কোটি টাকা নিয়ে গেছে বাংলাদেশের। 4,500 কোটি টাকা শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ, যার কোনো বিদ্যুৎ হয় নাই। আর বিদ্যুতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়ে গেছে,
যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। আপনারা দেখবেন আজকে পত্রিকা আছে, আজকে পত্রিকা ভাই, আমি বিশেষ করে আমার পুলিশ ভাইয়ের উদ্দেশ্যে বলছি, কারণ আপনারা যেভাবে আমাদের উপরে নাজিল হবে একের সময়, আপনাদের জানা থাকা দরকার যে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বাংলাদেশে বসবাস করবে, তারা কার অধীনে কিভাবে থাকবে এটা আপনাদের জেনে রাখা দরকার। প্রিয় ভাইরা, 10,000 কোটি টাকা যদি আদানি গ্রুপ নিয়ে থাকে, বাংলাদেশের আরেকটা গোষ্ঠী আছে, সেই গোষ্ঠী কয়েকদিন পর পর বন্ড বের করে, বন্ড নাম শুনছেন, বন্ড, 5,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, এইভাবে তারা বন্ড করে টাকা নিয়ে যাচ্ছে। আরেকটা গোষ্ঠী আছে যারা বিভিন্ন ভাবে ব্যাংক লুট করে টাকা নিয়ে যাচ্ছে, এটা আপনাদের বুঝতে হবে। আরেকটা গোষ্ঠী আছে গরিব দেশের টাকা লুট করে সিঙ্গাপুরে শ্রেষ্ঠ ধনী হিসাবে নাজিল হয়েছেন আজিজ খান সাহেব, নাম শুনেছেন? আজিজ খান স্বামীর গ্রুপের ভাই, স্বামীর গ্রুপের শাহরুখ খান, তিনি মন্ত্রী ছিলেন। শাহরুখ খানের ভাই আজিজ খান সিঙ্গাপুরে হাজার হাজার কোটি টাকা নিয়ে এখন সিঙ্গাপুরে চতুর্থতম ধনী ব্যক্তি। ভাবতে পারেন আপনার আমার টাকা কোথায় যাচ্ছে? আমাদের ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন কোথায় টাকা পাবে, কি করে খাবে, এই খবর কেউ রাখে না। এই স্বামী গ্রুপের একটা কাণ্ড